কিছু রহস্যের কোনো উত্তর থাকে না, কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, কিছু মানুষ স্মৃতিতে রেখে যায় আজীবনকাল। আজকে সেই রহস্যেরই চাবি উন্মোচন করব আপনাদের মাধ্যমে রহস্যের চাবিকাঠি দিয়ে। চলুন শুরু করা যাক। আমি ময়ূরাক্ষী, সবেমাত্র বিএ পাশ করেছি। এখনই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এতে আমার মায়েরও সম্পূর্ণ মত আছে। ওনারা চান যত তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বিদায় করা যায়। আপনাদের একটা চুপি চুপি কথা বলে রাখি, আমারও ইচ্ছে করে না বেশি পড়াশোনা করতে, কিন্তু আমার ইচ্ছেটা মনে হয় পূরণ হবে না। শুনলাম আমার বাবার সঙ্গে আমার হবু শ্বশুর মশাইয়ের কথা হয়েছে, ওনারা আমাকে এমএ পড়াবেন। কি আর করা যাবে। বিয়ের পরদিন দুধে আলদায় পা ডুবিয়ে যখন শ্বশুর বাড়িতে পা রাখলাম, তারপরই আমার শ্বশুর মশাই আমাকে একটা চাবির গোছা ধরিয়ে দিয়ে বলেছিলেন, আজ থেকে এই সংসারের চাবিকাঠিটা তোমায় দিলাম, তুমি বুদ্ধিমতী, তোমার বুদ্ধিতেই চালনা করবে। সেদিন বুঝতে পারিনি, আজ বুঝি। ওটা শুধু চাবির গোছা ছিল না, ওটার সঙ্গে একটা চাবি ছিল, রহস্যের চাবিকাঠি। আমি শুনেছিলাম আমার শাশুড়ি মা অনেক দিন আগে, মানে আমার স্বামী সৌজন্য যখন 2 বছরের, তখন তিনি মারা গিয়েছিলেন। সৌজন্যের ঠাকুমা দাদুই ওকে মানুষ করেছেন। এখন অবশ্য তারা কেউ বেঁচে নেই, আর একজন আছেন এ বাড়িতে, তিনি হলেন মানদা মাসি। সৌজন্যের জন্মের অনেক আগে থেকেই মানদা মাসি আর তার বর সুকুমেশও এই বাড়িতে থাকেন। আমার শ্বশুর মশাইয়ের বিজনেস আছে, সেই বিজনেস শ্বশুর মশাই আর তার ছেলে মানে সৌজন্য দেখাশোনা করে। বাড়ির পেছন দিকে অনেকগুলো ঘর আছে, সেখানে পাথর কেটে নানা রকম শোপিস তৈরি হয়। সেই শোপিসগুলোই ওদের শোরুমে বিক্রি হয়। বাড়ির পেছন দিকে খানিকটা জায়গা জুড়ে বড় বড় গাছ আছে, আম, জাম, কাঁঠাল, মেহগনি আর কিছু ফুলের। অষ্টমঙ্গলা থেকে যেদিন শ্বশুর বাড়িতে ফিরলাম, তার পরের দিন, বৌমা কোথায়? এই যে বাবা, চা বানাচ্ছি, চাটা বানিয়ে নিয়ে এসো, তোমার সঙ্গে কথা আছে। চা নিয়ে ভয়ে ভয়ে গেলাম ওনার ঘরে। গিয়ে দেখি ওনার পুত্রও সেখানে আছে। আমি ওনাদের চা দিতে শ্বশুর মশাই আমাকে বসতে বললেন। তিনি চায়ের কাপটা তুলে নিয়ে একটা চুমুক দিলেন। বাহ, বেশ সুন্দর চাটা হয়েছে, কিন্তু বৌমা, আমরা চাই না তুমি রান্নাঘরেই তোমার জীবনটা কাটিয়ে দাও। তুমি যদি রান্না করতে ভালোবাসো, তাহলে মাঝে মাঝে সেটা তুমি করতেই পারো। সৌজন্য বলে, তা বলে যেন ভেবো না আমরা খেতে ভালোবাসি না, খেতে আমরা বাপ বেটাতে ভালোই বাসি। শ্বশুর মশাই বলেন, যেটা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, আমি তোমাকে আজই কলেজে ভর্তি করে দেব। ময়ূরাক্ষী বলে, আজই? 2 দিন পর থেকেই ময়ূরাক্ষী কলেজে যেতে শুরু করে। যেহেতু মর্নিং কলেজ, সে সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলেই মানদা মাসি ওকে চা বিস্কুট দেয়। টিফিন দিতে চেয়েছিল, কিন্তু ময়ূরাক্ষী বারণ করেছে। সেদিন কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে ময়ূরাক্ষী স্নান করে আসতে মানদা মাসি ওর সামনে ভাতের থালা দেয়। এই কি মানদা মাসি, তুমি আমাকে এখন ভাত দিলে কেন? অল্প কিছু খাবার দাও না, এখনো তো কেউ খায়নি। সেই সময় শ্বশুর মশাই বাড়িতে আসছিলেন। তিনি ওর কথাটা শুনতে পান। তিনি ডাইনিং টেবিলের সামনে এসে বলেন, বৌমা, আমার বাড়িতে এইরকম কোনো নিয়ম নেই কোনোদিনই, যে বাড়ির ছেলেরা আগে খাবে বউরা পরে খাবে, এটা আমি চাই না। মানদার রান্না হয়ে গেলে যার যখন খিদে পাবে সে খাবে। আর তুমি তো সেই কোন সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলে, বাড়ি এসে ভাত না খেলে চলে? মানদাকেও বলা আছে, আমাদের যদি কোনো কারণে খেতে আসতে দেরি হয়, সেও যেন খেয়ে নেয়। সেদিন ছিল বুধবার। ময়ূরাক্ষী কলেজ থেকে ফেরার সময় দেখে ওদের শোরুম বন্ধ। মানদা মাসি দরজা খুলতেই ও বলে, আজ দোকান বন্ধ? আরে, একজন একটা বড় শিব ঠাকুরের মূর্তি চেয়েছিলেন, ওনারা ওনাদের বাড়িতে প্রতিষ্ঠা করবেন, তাই দোকানে ওরকম বড় মূর্তি নেই বলে তোমার শ্বশুর মশাই আর তোমার বর কাঁচামাল কিনতে গেছে, ওদের আসতে দেরি হবে, তাই দোকান বন্ধ রেখে গেছে। ওনারা খেয়ে গেছেন মানদা মাসি?
হ্যাঁ গো, তোমার বরটা খেতে চাইছিল না, কিন্তু আমি জোর করে ওদের ভাত খাইয়ে দিয়েছি। এবার তোমার খাওয়া হলে আমার কাজ সারা। তাহলে আমাদের দুজনের খাবার নিয়ে চলে এসো, আমি চট করে স্নানটা করে আসছি। এ কি মানুদা মাসি, আমাকে একা খেতে দিয়ে গেলে যে? তোমার ভাতের থালা কই? আরে বাবা, তুমি খেয়ে নাও, তারপরেই আমি। ময়ূরাক্ষী কোনো কথা না বলে রান্নাঘরে যায়। ময়ূরাক্ষীর মনে হয় রান্নাঘরে ওকে দেখে মানুদা মাসি চমকে ওঠে। ও দেখে টেবিলে দুটো থালায় ভাত তরকারি সাজাচ্ছে মানুদা মাসি। ময়ূরাক্ষী বলে, ও এই ব্যাপার, সেটা আগে বললেই হতো। মানুদা বলে, কি আবার ব্যাপার গো? এই যে দেখতে পাচ্ছি দুটো থালা সাজাচ্ছ, কর্তা গিন্নি একসাথে খাবে তাই না? ধুর, তোমার মেশো তো ওদের সঙ্গেই খেয়ে গেছে। আমার বয়স হচ্ছে তো, তাই ভুলে দুটো থালা। তাড়াতাড়ি করে ওই থালাটা না সাজিয়েই একটা সাজিয়ে নিয়ে এসে ডাইনিংয়ে টেবিলের সামনে মাটিতে বসে পড়ে। ময়ূরাক্ষী কিছু বলতে গেলে মানুদা মাসি বলে, না বাবু, মাটিতে বসে না খেলে আমার ভাত হজম হবে না। খাওয়ার পর ময়ূরাক্ষী ঘরে না গিয়ে ছাদে যায়। ও ভাবে, বাড়িটা একতলা হলে কি হবে, বেশ বড়ই। বাড়ির পেছনে কতটা জায়গা, কত গাছ। এই কদিনে ও বাড়ির পেছন দিকটা যায়নি, একদিন দেখতে হবে। হঠাৎ করে তার চোখে পড়ে মানদা মাসি গাছের পেছন দিক থেকে আসছে। ময়ূরাক্ষী অবাক হয়। ও তাড়াতাড়ি করে ছাদের মেঝেতে বসে পড়ে। খাঁজ কাঁটাগুলো দিয়ে যতটা দেখা যায় দেখে। ওর মনে হয় বাগানে একদম পেছন দিকে একটা ঘরের মতো আছে। ময়ূরাক্ষী তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে যায়। ভাবে মানদা মাসিকে ও জিজ্ঞেস করবে এক্ষুনি। খানিকটা নেমে ও দাঁড়িয়ে পড়ে। মনে মনে ভাবে এখন কাউকে কিছু বলবে না, দুদিন দেখুক তারপর। পরদিন সকালবেলা ওকে ঘুমোতে দেখে সৌজন্য ডাকে, বলে, কি গো, এখনো উঠলে না? আজ কলেজ নেই? ময়ূরাক্ষী কোনো মতে চোখটা খুলে বলে, আমার শরীরটা খুব খারাপ করছে, মনে হয় জ্বর আসছে। সৌজন্য বলে, ঠিক আছে, তুমি ঘুমোও, তোমাকে আজ কলেজ যেতে হবে না। একটু বেলা হলে তোমায় আমি ডক্টরের কাছে নিয়ে যাব। ডক্টরের কাছে গেলে তিনি বলেন, তোমার তো জ্বর নেই, মনে হয় কোনো টেনশন থেকে হয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, প্রয়োজন হলে খাবে। আজ আর রেস্ট নাও, মনে হয় ঠিক হয়ে যাবে। দুপুরবেলা সবার খাওয়া হলে ও ঘরে ঘুমোতে যাচ্ছি বলে ছাদে ওঠে, মাটিতে বসে পাঁচিলের খাঁজ দিয়ে লক্ষ্য রাখে। ময়ূরাক্ষী দেখে মানদা মাসি তার নিজের ঘরের পেছনের দরজা খুলে বের হলো। হাতে একটা থালা, সেটা ঢাকা আছে। চারিদিক তাকিয়ে নিয়ে গাছের পেছন দিকে চলে যায়। একটু পরেই খালি থালা নিয়ে তাড়াতাড়ি করে ওর ঘরের দিকে ঢুকে পড়ে। পরদিনও ময়ূরাক্ষী কলেজে যায় না। সে আজও ছাদ থেকে লক্ষ্য রাখে। যেই ও দেখে মানদা মাসি বাগানের গাছের পেছন দিকে যাচ্ছে, ও তাড়াতাড়ি করে নিচে এসে বাগানে গিয়ে এক পা করে ওই ঘরের দিকে যেতে থাকে। দূর থেকে ও দেখতে পায় ওই ঘরের নিচু একটা জানালা মতো আছে। সেখানে মানদা মাসি থালাটা রেখে দেয়। মানদা মাসি পেছনে ফিরে ময়ূরাক্ষীকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তুমি এখানে কেন বৌমা? তাড়াতাড়ি এসো আমার সঙ্গে। ময়ূরাক্ষী কিছু না বলে চুপ করে মানদা মাসির ঘরের ভেতর চলে আসে। মানদা মাসি বলে, তুমি ঘরে যাও। ও কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। মনে মনে ভাবে, একদিন তো আমি দেখবই ওখানে কে থাকে। ময়ূরাক্ষী নিজের ঘরে এসে বসে বসে নানান কথা ভাবছে। এমন সময় দেখে দরজায় মানদা মাসি। ওর ঘরে ঢুকে মাটিতে বসে। কি হয়েছে মানদা মাসি, ওখানে কে থাকে? বৌমা, আজ আমি তোমাকে যা যা বলবো সে কথা যেন তোমার শ্বশুর আর সৌজন্য জানতে না পারে। ওরা নিশ্চয়ই তোমাকে একদিন বলতো, কিন্তু আজ তুমি দেখলে তাই। তোমার দাদা শ্বশুরের সময় থেকেই এই পাথরের ব্যবসা চলে আসছে। সেই সময় বাইরে থেকে শোপিস আসতো। তোমার শ্বশুর যখন ব্যবসায় ঢুকলো, তারপর ওনারা ঠিক করেন বাড়িতে একটা ছোটখাটো কারখানা করবে। সেখানে লোকেরা শোপিস তৈরি করবে। কথা মতন বাগানে কয়েকটা ঘর তৈরি হতে শুরু করলো। তোমার শাশুড়ি তখন নতুন বউ। তাকে বাড়ির পেছনে যেতে বারণ করতেন বড় মা বড় বাবা।
তাদের চা জল খাওয়ার আমি দিয়ে আসতাম। তবুও মাঝে মাঝে দেখতাম দুপুরের দিকে বড় বাবা বড় মা ঘুমোলে তোমার শাশুড়ি মিস্ত্রিতে যে হেড তার সঙ্গে গল্প করতো, হাসতো। আমার চোখে তো খারাপ লাগতো, আমি কাজের লোক, কিছু বলতে পারতাম না। একদিন তোমার শ্বশুরের চোখে পড়ে, সে নিয়ে অনেক অশান্তি হয়। রাগ দেখিয়ে তোমার শাশুড়ি বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি কাছেই ছিল। কটা দিন পর ওর মা এদের হাতে পায়ে ধরে এখানে রেখে যায়, কিন্তু কথাই বলে না, স্বভাব যায় না মরলেও। আবার সেই একই রকম ঘটনা হতে থাকে। আবার একদিন তোমার শ্বশুরের চোখে পড়ে। সেদিন এতটাই অশান্তি হয়েছিল যে তোমার শ্বশুর ওর গায়ে হাত তোলে। তখনই বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরোতে যায় তোমার শাশুড়ি। তোমার শ্বশুর ছেলেকে ওর কোল থেকে কেড়ে নিয়ে ওকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। কটা দিন কাটার পর পাড়ার একজনের থেকে জানতে পারা যায় তোমার শাশুড়ি ওই রাজমিস্ত্রিটাকে নাকি বিয়ে করেছে। সেই লজ্জায় তার মা বাবা এখান থেকে কোথায় যেন চলে যায়। সৌজন্য প্রথম প্রথম মা মা করে খুব কাঁদতো। বড় মার তো বয়স হয়েছিল, তিনি তো সামলাতেই পারতেন না। আর তোমার শ্বশুর সেই দিন থেকে বেশিরভাগ সময় ঘরেই কাটাতেন। আমি তখন সৌজন্যকে আঁকড়ে ধরি, চেষ্টা করি মায়ের মতো ভালোবাসা দিতে। সেই সময় আমি ভগবানকে বলতাম, যাকে সন্তান দিলে সে তার মায়ের সম্মান রাখলো না, আর তুমি আমার কোল শূন্য রাখলে যে আমি এত বাচ্চা ভালোবাসি। এইভাবে কেটে যায় কয়েকটা বছর। সময় মানুষকে কিছুটা হলেও ক্ষতের উপর প্রলেপ দেয়। আস্তে আস্তে তোমার শ্বশুর স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, ছেলের দিকে মনোযোগ দেয়। ছেলেই তখন তার ধ্যান জ্ঞান। সৌজন্য লেখাপড়া শেষ করে, বাবার ব্যবসায় মন দেয়। বেশ ভালোই চলছিল। মনে হয় বছর 5 কাটবে। তখন বেশ রাত, শীতের রাত বলে চারিদিকে নিঝুম। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, যে যার ঘরে শোবার বন্দোবস্ত করছি। দরজায় আস্তে আস্তে কড়া নাড়ার আওয়াজ আসে। অত রাতিরে একা দরজা খোলার সাহস আমার হয়নি। আমি সৌজন্যকে ডাকি। দরজা খুলতেই আমরা দেখি একজন বাইরে দাঁড়িয়ে আছে, কাপড় দিয়ে মুখটা ঢাকা। আমরা বারবার কি আপনি, কি আপনি বলতে উনি কাপড়টা সরান। ততক্ষণে বাড়ির সবাই দরজার সামনে এসে গেছে। মুখের কাপড় সরাতেই আমি চমকে উঠি। তোমার শ্বশুর বলে, এখানে কি চাই? তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে পা দেওয়ার? সৌজন্য তো চিনতেই পারেনি, কিভাবেই বা চিনবে। উনি সৌজন্যকে বলেন, বাবা আমি তোমার মা। সৌজন্য বলে, মা? আমার মা মরে গেছে। আপনার লজ্জা করছে না মা শব্দটা উচ্চারণ করতে? বাবা আমায় সব বলেছে। মা কথার অর্থ জানেন? মা কখনো নিজের সংসার সন্তান ছেড়ে যেতে পারে? তিনি বলেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও বলে বড় বাবার পা ধরতে যাই। তিনি বলেন, তুমি ক্ষমারও অযোগ্য, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। সে কাঁদতে কাঁদতে বলে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি যার সঙ্গে গিয়েছিলাম সে আমার সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে। তাছাড়া আমার মা বাবা কোথায় তাও তো আমি জানি না। আমি এখন কোথায় যাব? বড় বাবা সবাইকে ডেকে ঘরের দরজা বন্ধ করে আলোচনা করেন। কিছুক্ষণ পর তোমার শ্বশুর তখন ওনাকে পেছনের ঘরে রেখে বাইরে থেকে দরজাটা আটকে দেন। বলে, এখন এখানে থাকো, কাল সকালে তোমার ব্যবস্থা করব। আর একটা কথা, তোমার গলা দিয়ে একটা যদি আর আওয়াজ বের হয় তাহলে তোমাকে মেরে এ ঘরে পুঁতে রাখবো। পরের দিন কারখানা বন্ধ রাখে বড় বাবা। দুটো মিস্ত্রি দিয়ে গাছের পেছন দিকে থাকার মতো ঘর আর বাথরুম করে দেয়। গাছ তো ছিলই, আরো কটা গাছ দিয়ে আড়াল করে দেয়। সেই থেকে ও ওখানেই থাকে। আমি দুবেলা খাবার দিয়ে আসি। প্রতিদিন রাত্রিবেলা সবাই ঘুমোলে আমি ঘর পরিষ্কার করে কিছু শুকনো খাবার জল দিয়ে আসি। এইভাবেই চলছে এতগুলো বছর। একটা আশ্চর্য কথা, সেই দিন থেকে এত বছর কোনো দিন চেঁচামেচি করেননি। আগে আমার সঙ্গে কথা বলতো, এখন কিছুই বলেন না, চুপ করে বসে থাকে। জানালা দিয়ে আওয়াজ করলে খাবারটা এসে নিয়ে যায়। আমি তোমাকে যা যা বললাম সে কথা এখনই কাউকে বলার দরকার নেই।
ওরা যখন বলবে তখন বলো না হয়। ময়ূরাক্ষী বলে, আমি ওনাকে একবার দেখতে পারি মানদা মাসি? কিছুক্ষণ চুপ করে থাকার পর মানদা মাসি বলে, যেদিন তোমার শ্বশুর আর বর কাঁচামাল আনতে যাবে সেদিন নিয়ে যাব। কয়েকদিন পর ময়ূরাক্ষী সবে কলেজ থেকে এসে বসেছে। বৌমা, আমার সঙ্গে চলো, ওরা অনেকক্ষণ বেরিয়েছে, আর যারা কাজ করছিল তারা খেতে গেছে। আর একটা কথা, তুমি আমার মতো একটা ছাপা শাড়ি পরে নাও, হঠাৎ করে কেউ দেখলে ভাববে আমি। ওরা দুজনে আগে পরে করে ওই ঘরটার সামনে আসে। উঁচু জানালা দিয়ে ময়ূরাক্ষী ভেতরে চোখ রাখে। দেখে ঘরের ভেতর একটা খুব কম পাওয়ারের আলো জ্বলছে, আর উনি মনে হচ্ছে শুয়ে আছেন। জানালায় আওয়াজ করতে উনি উঠে আস্তে আস্তে এদিকে আসেন। ময়ূরাক্ষী দেখে একজন বেটে খাটো মহিলা, মাথার চুলগুলো চট পাকানো, যতটা তার বয়স তার চেয়েও দ্বিগুণ বয়স লাগছে। মানদা মাসির কাছে এসে শুনেছে এককালে ফর্সা সুন্দরী ছিলেন, এখন তার রূপে ছিটে ফোঁটাও নেই। ময়ূরাক্ষী মনে মনে ভাবে, রূপই হয়তো তার কাল হয়েছিল। বৌমা, তোমাকে চাবির গোছাটা আনতে বলেছিলাম। এই তো মানদা মাসি, আমি না, তুমিই খোলো, দেখে রাখো এই চাবিটা। আজ তুমি তোমার চাবি দিয়েই খোলো। চাবি খুলে ঘরে ঢুকতেই ময়ূরাক্ষীকে দেখে উনি মানদা মাসিকে ইশারা করে জিজ্ঞাসা করেন। মানদা মাসি বলে, তোমার ছেলের বউ গো। উনি কি বুঝলেন কে জানে, বারে বারে মাথা নাড়তে লাগলেন, তারপর ইশারা করেই ওকে ঘর থেকে চলে যেতে বললেন। মানদা মাসি বলে, তাড়াতাড়ি ঘরের চাবিটা দাও, চলো চলো চলে যাই, যদি ওরা এসে পড়ে তাহলে ওরা আমাকে আর আস্ত রাখবে না। সেই দিনের পর থেকে এক দুবার ময়ূরাক্ষী একা গিয়েই খাবার দিয়ে এসেছে। প্রায় মাস দুয়েক বাদে রাতের বেলা ময়ূরাক্ষী আর সৌজন্য ঘুমোচ্ছিল। হঠাৎ ময়ূরাক্ষীর ঘুমটা ভেঙে যায় শ্বশুর মশাইয়ের ডাকে। ও উঠে দরজাটা খুলতেই তিনি বলেন, বৌমা, সৌজন্যকে নিয়ে আমার সঙ্গে এসো। ঘর থেকে ওরা বেরোতে শ্বশুর মশাই বলেন, তোমরা আমার সঙ্গে এসো। শ্বশুর মশাইকে বাগানের দিকে যেতে দেখে সৌজন্য ওনাকে কিছু বলতে যায়। উনি সৌজন্যকে চুপ করতে বলেন। আস্তে আস্তে আমরা সবাই ঘরে ঢুকি, দেখি উনি বিছানায় ঘুমিয়ে আছেন, আর মানদা মাসি দরজার কাছে বসে। আমি তখনই বুঝতে পারি উনি শান্তির ঘুম ঘুমোচ্ছেন। কলমে স্নিগ্ধা দাস, কণ্ঠে আমি বৃষ্টি।